হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। সবাই কিরকম আছো? ভালোই আছো মনে হয়। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি এবং অভিযোজন পড়ব। তার মধ্যে আমরা আগে কমপ্লিট করে ফেলেছি অঙ্গ সংস্থানগত অভিযোজন। আজকে আমরা পড়ব শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে। আগের দিনে পড়েছি আমরা সুন্দরী গাছের অভিযোজন। আজকে আমরা পড়ব একটা মরু উদ্ভিদের অভিযোজন পড়েছি। আজকে পড়বো হচ্ছে মরু প্রাণীর অভিযোজন সম্বন্ধে আজকে জানবো। তাহলে মরু প্রাণীটা কি? মরু প্রাণীটা হচ্ছে যে সমস্ত প্রাণীগুলো হচ্ছে মরুভূমি অঞ্চলে জন্মগ্রহণ করে এবং সেখানে বৃদ্ধি পায়, বেড়ে ওঠে, তাদেরকে বলা হয়ে থাকে মরু প্রাণী। সেই মরু প্রাণীর দেহটা কিভাবে অভিযোজিত হয়েছে এরকম পরিবেশে, সেই সম্বন্ধে আমরা আজকে জানবো। তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী দেওয়া আছে যে উটের অভিযোজন, অর্থাৎ উট হচ্ছে একটা মরুভূমির প্রাণী, একে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। যেহেতু মরুভূমি অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, তাহলে খুবই কম বৃষ্টিপাত হয়, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সেই জন্য এই অঞ্চলে সাধারণত উদ্ভিদ তো দেখাই যায় না, তবে যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয়। এবং এই মরু অঞ্চলে কিছু কিছু প্রাণী আছে, যেমন হচ্ছে লিজার্ড আছে, তারপরে হচ্ছে টিকটিকি, যেগুলোকে গিরগিটি বলা হয়, মরু গিরগিটি বলা হয়ে থাকে। উট আছে, তারপরে তোমার ওখানে আর যেগুলো যেগুলো থাকে আমি বলছি কি কি থাকে। তারপরে ক্যাঙ্গারু আছে, মাভুইয়া আছে, উল্ফ মাকড়সা আছে, তারপরে তোমার আছে মরু বুনো হাঁস, তারপরে আছে গ্যাজল, তারপরে আছে তোমার হচ্ছে সাগাম। এই সমস্ত প্রাণীগুলো মরুভূমি অঞ্চলে দেখা যায়। তবে তোমাদের যেটা মরু অভিযোজন দেওয়া হয়েছে সেটা হচ্ছে উটের মরু অভিযোজন। তাহলে উটকে সাধারণত মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে এবং মরুভূমিতে বেঁচে থাকার জন্য এদের দেহে কি কি রকমের ভাবে অভিযোজিত হয়েছে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে আমরা আজকে জানবো উটের হচ্ছে মরু অভিযোজন। তাহলে উটের অভিযোজন, উটের অভিযোজন উটের অভিযোজন। তাহলে উটের আমরা অভিযোজন সম্বন্ধে আজকে আমরা জানবো। তাহলে উট হচ্ছে একটা মরুভূমির প্রাণী। মরুভূমি হচ্ছে শুষ্ক বালু অঞ্চল, যেখানে সাধারণত হচ্ছে দিনের বেলায় প্রচন্ড গরম এবং রাত্রে বেলায়, অর্থাৎ একদম শেষের দিকে, রাত্রের শেষে ঠান্ডা অনুভব হয়, সেই রকম অঞ্চলের একটা প্রাণী। এখানে সাধারণত তপ্ত বালুকাময় পরিবেশে উট সাধারণত বসবাস করে থাকে এবং ওই পরিবেশে বসবাস করার জন্য এদের দেহগতভাবে ও দেহ অঙ্গ সংস্থানগতভাবে ও শারীরবৃত্তীয়গতভাবে কিছু কিছু পরিবর্তন হয়, যেগুলো ওই পরিবেশে তাদেরকে বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে? 1 নম্বর, দেখো, এটা যেহেতু মরু অঞ্চলে অবস্থান করছে, তাহলে মরুভূমিতে প্রতিনিয়ত কি হয়? ঝড়ের সম্মুখীন হতে হয়, অর্থাৎ এখানে মরু ঝড়ের সম্ভাবনা বেশি থাকে। যখন মরু ঝড়টা হয় তখন কি হয়? বালি রাশিগুলো হচ্ছে উড়ে উড়ে একটা জায়গায় গিয়ে অন্য একটা জায়গায় পাহাড়ের সৃষ্টি করে থাকে। তাহলে যখন বালি ঝড়ের সৃষ্টি হয় তখন সেই সমস্ত বালিগুলো কি হয়? চোখে মুখে ঢুকে পড়ে। এই থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য আহ উটের চোখের উপরে একটা কি হয়? নেত্র পল্লবের আবির্ভাব ঘটেছে এবং চোখের আমাদের যে ভুরু, আইব্রুটা, ওদের ক্ষেত্রে লোমগুলো খুবই বড় বড় হয়ে থাকে। আর কি হয়? নাকের যে ছিদ্রটা খুবই ছোট হয়
এবং ভেতরের দিকে অবস্থান করে থাকে। তাহলে আমরা আজকে দেখব, তাহলে প্রথমে কি দেখব, এদের আর যেহেতু মরুভূমি অঞ্চলে জলের অপ্রতুলতা দেখা যায়, তাই এদের দেহ থেকে বাষ্পমোচনের হারটা কম হয়। সেই জন্য এদের দেহের ত্বকটা কি হয়, খুবই মোটা হয় এবং চর্বিযুক্ত হয়ে থাকে, ফলে সহজেই যেন বাষ্পমোচন না হয়। তাহলে কি লিখবো, তাহলে এদের দেহত্বক থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য 1 নম্বর, এদের দেহ থেকে এদের দেহ থেকে বাষ্পীভবন প্রতিরোধ করার জন্য প্রতিরোধ করার জন্য তাহলে যেন বাষ্পীভবনটা না ঘটে, সেই জন্য প্রতিরোধ করার জন্য কি হয়, চামড়া খুব পুরু এবং চামড়া খুব পুরু হয় ও ঘন লোম দ্বারা আবৃত। তাহলে কি হয়, এদের চামড়াটা খুবই পুরু হয় এবং ঘন লোম দ্বারা আবৃত থাকে, ফলে দেহ থেকে বাষ্পীভবনটা যেন না হয়। তারপরে অনেক সময় দেখা যায় যে যে নিঃশ্বাসের সঙ্গে প্রশ্বাস এবং নিঃশ্বাসের সঙ্গে কি হয়, জলীয় বাষ্প আকারে জলটা হচ্ছে কি হয়, বাষ্পকারে দেহের বাইরে বেরিয়ে যায়। সেটা কি করে, উটের ক্ষেত্রে এই জলীয় বাষ্পটা বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করে। এটা কিভাবে কি করে, তাহলে নিঃশ্বাসের সময় জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায়, সেই কারণে তাহলে নিঃশ্বাসের সময় জলীয় বাষ্প দেহে থেকে যেন বেরিয়ে না যায়, সেই জন্য উষ্ণ বায়ু নাসাপথে কি হয়, এরা উষ্ণ বায়ুটা হচ্ছে নাসাপথে ঠান্ডা করে, নাসাপথে ঠান্ডা করে ফেলে, তারপরে নাসাপথে যে ঠান্ডা হবে, তারপরে সেটাকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে, নাসাপথে ঠান্ডা করে তারপর বায়ু বের করে দেয়। কি হয়, এতে লাভ কি হলো, এর ফলে কি হয়, যখন নাসাপথে ঠান্ডা হবে তখন ওই উষ্ণ বায়ুটার মধ্যে যে জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে ঘনীভূত হবে। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে নাসাপথের কোষ দ্বারা শোষিত হয়। এর ফলে কি হলো, দেহ থেকে দেখো অতিরিক্ত জলটা তাহলে বেরিয়ে গেল না, বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে জলটা বেরিয়ে গেল না। আর কি হয়, এরা যখন
মলমূত্র ত্যাগ করে, সেই মলমূত্র ত্যাগ করার সময় মলমূত্রের সঙ্গে জলটা বেরিয়ে যায়। তাহলে উটে যখন মলমূত্র ত্যাগ করে সেই সময় কি হয়, জলটা খুবই কম পরিমাণে ত্যাগ করে। তাহলে মলমূত্রের সঙ্গে খুবই কম পরিমাণে জল ত্যাগ করে, অর্থাৎ এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে থাকে। এরা কি করে, এরা হচ্ছে অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। এবং আমরা জানি মূত্রেতে কি থাকে, ইউরিয়া থাকে। ফলে এরা কি করে, ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে থাকে। তাহলে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, ফলে মূত্রে জলের অপচয় রোধ হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি দেখব, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মলমূত্রের সঙ্গে জল খুবই, তাহলে মল মূত্রের সঙ্গে জল খুব অল্প পরিমাণ ত্যাগ করে, ফলে এরা অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। মূত্রে ইউরিয়ার পরিবর্তে, তাহলে কি হয়, মূত্রে ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে। তাহলে মূত্রে ইউরিয়ার পরিবর্তে কি করে, ইউরিক অ্যাসিড ত্যাগ করে, ফলে জলের অপচয় রোধ হয়। ফলে জলের অপচয় রোধ হয়। ঠিক আছে, তাহলে ফলে কি হয়, এদের জলের অপচয় রোধ হয়। আর কি হয়, আর সাধারণত এরা যে বিষ্ঠাটা ত্যাগ করে, সেই বিষ্ঠাটা সাধারণত কি হয়, শক্ত এবং হরহরে প্রকৃতির হয়ে থাকে। তাহলে এদের বিষ্ঠাটা হচ্ছে শক্ত এবং হরহরে প্রকৃতির হয়। তাহলে হচ্ছে জলের পরিমাণ কম থাকার জন্য, জলের পরিমাণ কম থাকার জন্য শক্ত কঠিন হরহরে বিষ্ঠা ত্যাগ করে, থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমরা 3টে অভিযোজন দেখলাম। আর কি হয়, আর এগুলো হচ্ছে জলের অপচয় রোধ করার জন্য। তাহলে জলের অপচয় রোধ করার জন্য এইভাবে এদের অভিযোজিত হয়েছে। তাহলে কি হয়, মরুভূমি অঞ্চলে যেহেতু জলের অপ্রতুলতা দেখা যায়, সেই জন্য উট কি করে, আগে থেকেই এরা দেহে জল সঞ্চয় করে রাখে। তাহলে কোথায় জল সঞ্চয় করে রাখে, এরা সাধারণত দেখবে যে জায়গা আরোহীরা বসে, সেই জায়গা দেখবে একটা উঁচু থামের মতো অংশ দেখা যায়। এরকম একটা উঁচু থামের মতো অংশ থাকে, এরকম এখানটা আরোহীরা বসে। আর এই যে উঁচু থামের মতো অংশ, এটাকে বলা হয় কুজ। এই কুজের মধ্যে কি থাকে, এই কুজের মধ্যে থাকে ফ্যাট। তাহলে কুজের মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে, সেই ফ্যাটের মধ্যে এরা ফ্যাটকে কি করে, জারণ ঘটিয়ে সেখান থেকে জল বিপাক ক্রিয়া বিশ্লিষ্ট করে জল উৎপন্ন করে, তারপরে দেহকোষে ব্যবহার করে। তাহলে এদের কুজে সঞ্চিত ফ্যাট, 4 নম্বর, এদের কুজে সঞ্চিত ফ্যাট জারণ ক্রিয়ায়, কুজে সঞ্চিত ফ্যাট জারণ ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে
বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে এবং তাদের জলের প্রয়োজন মেটায়। ঠিক আছে, তাহলে এইভাবে ওরা জলের প্রয়োজনটা মেটায়। আর কি করে? এদের পাকস্থলীতে অবস্থান করে থাকে হচ্ছে ওয়াটার স্যাক। তাহলে এদের পাকস্থলীতে যে ওয়াটার স্যাক থাকে, সেই ওয়াটার স্যাকের মধ্যে এরা যখন জল পান করে তখন প্রচুর পরিমাণে, অর্থাৎ এদের দেহের 1/3 জল পান করে থাকে, অর্থাৎ 3 ভাগের মধ্যে 1 ভাগটাই হচ্ছে জল সঞ্চিত থাকে। তাহলে এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে, সেই ওয়াটার স্যাকের মধ্যে জলটা সঞ্চয় করে রাখে, যা পরবর্তীকালে কি হয়, তাদের দেহের হচ্ছে প্রয়োজনে ব্যবহার করে থাকে। তাহলে 5 নম্বর হচ্ছে এদের পাকস্থলীতে ওয়াটার স্যাকের মধ্যে জল সঞ্চয় করে রাখে কত ভাগের? এত। তাহলে তাদের দেহের ওজনের এত অংশ জল সঞ্চয় করে রাখে, যা পরবর্তীকালে দেহের জলের প্রয়োজন মেটায়। দেহে জলের প্রয়োজন মিটিয়ে থাকে। তারপরে যখন এরা মূত্র ত্যাগ করে, তখন কি হয়, তখন মূত্র যখন নির্গত হয় তখন এরা সাধারণত, আমরা আগেই বলেছি, এরা অর্ধকটির মূত্র ত্যাগ করে থাকে। তাছাড়াও এদের মূত্র ত্যাগের আগে হেনরির যে লুপ আছে, আমাদের ইউ আকৃতির হেনরির লুপ, ছবি দেখে থাকবে। তাহলে ইউ আকৃতির যে হেনরির লুপ, সেই হেনরির লুপের প্রধান কাজ হচ্ছে জলের পুনঃশোষণে সাহায্য করে। অর্থাৎ ওখানে যদি খাদ্যের মধ্যে বা কোনো খাদ্য যদি ওই হেনরি লুপের মধ্য দিয়ে যেতে থাকে, তখন যে অংশটা শোষিত হয়নি সেই অংশটার কাজ করে থাকে হেনরি লুপ। তাহলে হেনরি লুপ হচ্ছে জলের পুনঃশোষণে সাহায্য করে, ফলে এদের মূত্রটা আরো ঘন হয়ে যায়। তাহলে হেনরি লুপ জলের পুনঃশোষণের ফলে, তাহলে 5-6 নম্বর, হেনরি লুপ জলের পুনঃশোষণের ফলে এদের মূত্র খুব ঘন হয়। তাহলে এদের মূত্র কি হয়? খুব ঘন হয়। এবং গ্লোমেরুলাসের পরিস্রাবনের হারটা, তাহলে গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণের হার কম হয়। 7 নম্বর, গ্লোমেরুলাসের গ্লোমেরুলাস যে আছে, সেই গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণের হার হ্রাস পায়। তাহলে পরিশ্রুতকরণের হারটা কি হয়?
হ্রাস পায়। মরু, মেরু না মরু, বানানটা ঠিক করে লিখে দিই। গ্লো মেরুলাস, গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণের হারটা হ্রাস পায়। ঠিক আছে, এই হচ্ছে আমরা উটের জলের অপচয়ের জন্য অভিযোজনিত দেখলাম। এইবার মাধ্যমিকে আর একটা বিশেষভাবে কোশ্চেনটা যেটা দিয়ে থাকে সাধারণত দেয় যে উটের লোহিত রক্তকণিকার অভিযোজন সম্বন্ধে আলোচনা করো। তাহলে 2 নম্বর থাকে উটের লোহিত রক্তকণিকার অভিযোজন সম্বন্ধে এবার আমরা আলোচনা করব। তাহলে প্রথমে উটের লোহিত রক্তকণিকাগুলি সাধারণত ইংলিশে বলা হয়ে থাকে আরবিসি। ইংলিশে কি বলা হয়? আরবিসি। লোহিত রক্তকণিকাকে ইংলিশে বলা হয় আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। উটের লোহিত রক্তকণিকা বা আরবিসি গুলি সাধারণত ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াস বিহীন। তাহলে হচ্ছে ডিম্বাকার হয়ে যাবে এবং কি হবে? নিউক্লিয়াস বিহীন হবে। এতে তাহলে কি সুবিধা হচ্ছে? এতে এদের সুবিধা হচ্ছে এদের স্থিতিস্থাপকতাটা বেড়ে যায়। তাহলে আমরা লিখি এক এক করে। উটের লোহিত রক্তকণিকার অভিযোজন, উটে আমরা পড়ব হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আর বি সি, রেড ব্লাড কর্পাসেল। তাহলে 1 নম্বর হচ্ছে উটের লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াস বিহীন। 1 নম্বর উটের লোহিত রক্তকণিকা উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে, তাহলে উটের লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, ফলে এই ধরনের রক্তকণিকা ফলে এই ধরনের রক্তকণিকা অধিক অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে কি হয়? ডিম্বাকার এবং নিউক্লিয়াস বিহীন হওয়ার জন্য কি করে? ওরা অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে। তারপরে উটের দেহে সাধারণত কি হয় আমরা জানি, উটের তার ভবিষ্যৎ বললে ভুল হয়, উট সাধারণত 4-5 দিনের জন্য জলটা সঞ্চয় করে রাখে। তাহলে উটের দেহে জল হচ্ছে নিরুদনের সময় 2 নম্বর লিখি উটের দেহে জল নিরুদনের সময়, তাহলে উটের দেহে কি হয়? যখন জল নিরুদন ঘটে, নিরুদনের সময় আরবিসি গুলি ডিম্বাকৃত হয়, যেখানে দেখেছি। তাহলে আরবিসি গুলি ডিম্বাকৃত হওয়ার জন্য সহজে ফেটে যায় না। তাহলে সহজে কি হয় না? সহজে ফেটে যায় না। ফলে কি হয়? রক্ত স্রোতের মধ্য দিয়ে সহজে ফেটে যাচ্ছে না, যেহেতু ডিম্বাকৃতি হয়। তাহলে ফলে কি হয়? ফেটে যায় না। এর ফলে সহজেই রক্ত স্রোতের মধ্য দিয়ে সহজেই
রক্ত স্রোতের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে ঠিক আছে। ফলে লোহিত রক্তকণিকা কি হয়, যাতায়াত করতে পারে। এই হচ্ছে তোমার লোহিত রক্তকণিকায় উটের অভিযোজনগত গুরুত্ব। এছাড়াও অন্যান্য কিছু অভিযোজনগত গুরুত্ব আছে। দেখো, যেহেতু মরুভূমি অঞ্চলে তপ্ত বালু রাশি, তাই কি হয়, মরুভূমির বালির ওপর দিয়ে চলাফেরা করতে হয়। সেই জন্য উটের নিচের দিকে পায়ের খুরের পরিবর্তে ওখানে কি থাকে, ওখানে সাধারণত উঁচু পাটা কি হয়, পাটা সাধারণত খুব উঁচু হয়ে থাকে। আর এদের পায়ের থাকে, চামড়া থাকে। আর যেগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আর অভিযোজন, সেইগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে এদের চোখের কিছু কিছু অভিযোজন দেখা যায়, অর্থাৎ এদের চক্ষুর যে অভিযোজন সেটা হচ্ছে চক্ষু খুবই ক্ষুদ্র হয় এবং আংশিকভাবে স্বল্প দ্বারা আবৃত থাকে। তাহলে এদের চোখটা খুবই ছোট হয়, তোমরা যদি দেখে থাকো তাহলে এদের চোখটা খুবই ছোট হবে এবং আংশিকভাবে একটা স্বল্প দ্বারা আবৃত করে থাকে। আর কি হয়, আর এদের উপরের নেত্রপল্লবের কিনারা প্লেটের ন্যায় পরিবর্তিত, উপরের যে নেত্রপল্লব আছে, এই যে নেত্রপল্লব, এই নেত্রপল্লবের কিনারাটা প্লেটের ন্যায় পরিবর্তিত হয়ে যায়। আমি লিখছি, ফলে চোখকে রক্ষা করে। লিখে দিই তাহলে, চক্ষুর কি কি অভিযোজন দেখা দেয়। এক নম্বর হচ্ছে এদের চক্ষু খুব ক্ষুদ্র এবং আংশিকভাবে স্বল্প দ্বারা আবৃত। চক্ষু ক্ষুদ্র এবং আংশিকভাবে স্বল্প দ্বারা আবৃত। আংশিকভাবে কি হয়, স্বল্প দ্বারা আবৃত থাকে। আর উপপল্লবের নেত্র কিনারাটা প্লেটের ন্যায় পরিবর্তিত হয়। 2 নম্বর, উপপল্লবের নেত্র কিনারা প্লেটের ন্যায়, তাহলে উপপল্লবের নেত্র কিনারা প্লেটের ন্যায় পরিবর্তিত হয়ে চোখকে রক্ষা করে। ঠিক আছে। 3 নম্বর, কি হয়, উপপল্লব গেল, এবার নিচের নেত্রপল্লব স্বচ্ছ, ফলে নিচে নেত্রপল্লব স্বচ্ছ, তাহলে নিচের নেত্রপল্লবটা কি হয়, স্বচ্ছ, ফলে নেত্রপল্লবদ্বয় বন্ধ হলেও তারা দেখতে পারে। ফলে নেত্র পল্লবদ্বয় দ্বারা চোখ বন্ধ হলেও তারা দেখতে পারে। এই একটা বৈশিষ্ট্য। আর কি হয়, নেত্রপল্লবের বাইরের দিকে, এই যে নেত্রপল্লব, এই নেত্রপল্লবের বাইরের দিকে দীর্ঘাকৃতি লোম থাকার ফলে, তাহলে নেত্রপল্লবের বাইরের দিকে দীর্ঘাকৃতি
লোম থাকার জন্য বালি ঝড়ের হাত থেকে চোখ রক্ষা পায়। ঠিক আছে, তাহলে বালি ঝড়ের হাত থেকে কি হয়? চক্ষু রক্ষা পায়। এই হচ্ছে আমাদের চোখের অভিযোজন গেল। আর একটা, এদের দেহটা কি হয় দেখবে, এদের পা গুলো খুব লম্বা লম্বা হয়, ফলে দেহটা হচ্ছে বালি থেকে অনেকটা উপরের দিকে অবস্থান করে, ফলে দেহের বালির যে তাপমাত্রা সেটা দেহ পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য এদের হচ্ছে পা গুলো খুবই লম্বা লম্বা হয়ে থাকে। আর এদের বালির ওপর দিয়ে চলার জন্য এদের পায়ের নিচের দিকে সাধারণত নরম মাংসল প্যাড দেখা যায়, ফলে সহজেই এরা গরমটা অনুভব করতে পারে না। আর কি হয়, আর এদের অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তোমার এরা যখন হচ্ছে আর তোমাদের আর যা বৈশিষ্ট্য আছে সব উঁচু ক্লাসে, এখানে যতগুলো যেগুলো লাগবে আমি বলে দিয়েছি, এইগুলো করলেই হবে। ঠিক আছে, আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। আর যদি মনে হয় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের জোর করছি না যে সাবস্ক্রাইব করতেই হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।